বন্ধুরা, গল্পের শুরুতেই আমরা দেখতে পাই কয়েকজন ফিশারম্যান গভীর সমুদ্রের মধ্যে নৌকা নিয়ে মাছ ধরছে। দেখা যায় সেদিন তাদের জালে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে। মাছ ধরার এক পর্যায়ে তারা বুঝতে পারে যে তাদের জালটা অনেক ভারী হয়ে গেছে। এরপর তারা জালটিকে উঠিয়ে দেখে তাতে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়েছে। ঠিক সেই অজস্র মাছের মধ্যে একটা অদ্ভুত অচেনা ক্রিয়েচারও দেখা যায়। তারা সেটিকে প্রথমে ধরার চেষ্টা করে, কিন্তু দেখা যায় সেই অদ্ভুত ক্রিয়েচারটি তাদের সবার থেকে ফাস্ট ও খুবই শক্তিশালী ছিল। ক্রিয়েচারটি হঠাৎ ফিশারম্যান ক্রিসের গায়ে অ্যাটাক করে দেয়, কিন্তু তারপরেও কোনো মতে তারা সেই জিপকে বোটের ডেকের মধ্যে বন্দী করতে সক্ষম হয়। এরপর তারা কি করবে বুঝতে না পেরে তাদের বোটের ক্যাপ্টেন সাহায্যের জন্য মিলিটারি বেজে যোগাযোগ করে। দেখা যায় কিছুক্ষণের মধ্যেই মিলিটারি চপার এসে পড়ে আর ভয়ঙ্কর সেই প্রাণীটাকে একটা স্পেশাল কন্টেইনারের মধ্যে ভরে। এরপর সেই ফিশারম্যান ও কন্টেইনারটি নিরাপদে সেখান থেকে নিয়ে যায়। এরপর সিন পরিবর্তিত হয়। আমরা ব্রিস্টাল কোপ নামের একটি ছোট্ট শহরকে দেখতে পাই, যেখানে সবাই তাদের আইডল, যিনি এই ছোট্ট শহরের প্রতিষ্ঠাতা, যে একজন জলপরীর প্রেমে পড়েছিল, সেই দিনটিকে তারা মারমিট ডে হিসেবে পালন করছিল। এই অবস্থার মধ্যেই আমরা গল্পের প্রধান চরিত্র বেনকে দেখতে পাই। সে একজন মেরিন বায়োলজিস্ট ছিল। রাতে তারা একটি বারে বসে ড্রিঙ্কস করে মারমিট ডে সেলিব্রেট করছিল। সাথে ছিল তার বন্ধু শন এবং আলেকজান্ডারের বন্ধু ক্যালভিন। কথায় কথায় তারা বন্ধুরা মিলে এক পর্যায়ে মারমিটের প্রসঙ্গ তোলে, কিন্তু তারা ভয়ে ঠিকঠাক ভাবে কিছুই বলতে পারছিল না, কারণ তাদের পাশেও একটা সুন্দরী জলপরীর স্ট্যাচু ছিল। কিন্তু বন্ধুরা, আসল কথা হচ্ছে তারা জলপরী কেন এত ভয় পায়, এটা আমরা সামনে জানতে পারবো। কিন্তু এদিকের কথা শুনে বেন বুঝতে পারে যে তারা আসলে কি বলতে চাইছে, কিন্তু সে কোনো মতেই জলপরী যে আছে এটা বিশ্বাস করতে চায় না। সে মনে করে এই সবকিছুই আসলে রূপকথা। এক পর্যায়ে তারা সেই রাতের ভিডিও দেখায়, কিন্তু তারপরেও বেন মনে করে যে এর পিছনে হয়তো কোনো ব্যাখ্যা নিশ্চয়ই রয়েছে। এর পরবর্তী দৃশ্যে আমরা একটি মিলিটারি বেসকে দেখতে পাই, যেখানে অ্যাডমিরাল হ্যারিসনকে তার এক সহকর্মী অফিসার সেই অদ্ভুত প্রাণীটি সম্পর্কে জানায়, গতরাতে যেটাকে জেলেরা ধরেছিল। এরপর যখন সে প্রাণীটিকে দেখতে পায়, সে পুরোপুরি স্তম্ভিত হয়ে যায়, কারণ এটা কোনো সাধারণ প্রাণী ছিল না, যার চেহারা দেখতে তো মানুষের মতো ছিল, কিন্তু তার খসখসে স্কিন, লেজ এবং তার ধারালো চোখ, যেগুলো তাকে মানুষ থেকে একদম আলাদা করে দেয়, যাতে পরিষ্কার বোঝা যায় গতরাতে জেলেরা ভুল করে যে প্রাণীটি ধরেছে সেটা আসলে একটা জলপরী ছিল। পরের দিন বেন আর তার গার্লফ্রেন্ড মেডি, সেও কিনা একজন মেরিন বায়োলজিস্ট ছিল, সাথে তার কিছু ফ্রেন্ডরা মিলে একটা লোকাল পার্কে আড্ডা দিচ্ছিল। তখনই পার্কের পানিতে একটা কাটা মাছের মাথা ভেসে ওঠে। এটা দেখে তারা তো সবাই অবাক হয়ে যায়। এরপরে মেডি আর বেন সেই মাছটিকে তাদের ল্যাবে নিয়ে আসে, আর তারা ভালো করে পরীক্ষা করে দেখতে পায় মাছটির মাথায় যে কামড়ের দাগ ছিল তা অন্য কোনো চেনা সমুদ্রের প্রাণীর সাথে মিলি ছিল না। এর পরের দিন বেন তার গাড়িতে রেডিও শুনতে শুনতে ড্রাইভ করে বাড়িতে ফিরছিল। ঠিক সেই সময় তার গাড়ির সামনে অপরিচিত অদ্ভুত একটা মেয়ে এসে পড়ে, যার গায়ে বিন্দুমাত্র কোনো কাপড় চোপড় ছিল না। এরপরে বেন তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায়, কিন্তু সম্পূর্ণ উলঙ্গ এই মেয়েটি বেনকে দেখে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্বল পায়ে কিছু দূরে এগিয়ে সে মাটিতে পড়ে যায়। তাই বেনের কাছে তাকে সাথে নিয়ে আসা ছাড়া আর কোনো উপায় থাকে না। এরপরে বাসায় নিয়ে এসে বেন তাকে কিছু কাপড় চোপড় পরতে দেয় আর তার জন্য কিছু খাবার তৈরি করে, কিন্তু মেয়েটিকে দেখে মনে হচ্ছিল যে চারপাশের জিনিসপত্র দেখে সে একদম শকড। সে সবকিছু একদম নিখুঁত ভাবে দেখছিল এবং এমন আচরণ করছিল তাকে দেখতে একদম বন্য কোনো জীবজন্তুর মতো লাগছিল। এরপরে বেন তার সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনো কথারই রেসপন্স করে না। দেখা যায় মেয়েটি কোনো কথা না বলতে পারলেও এক পর্যায়ে তার গলা থেকে অদ্ভুত এক মিষ্টি সুর বেরিয়ে আসে, যেটা শুনে বেন একেবারে অবাক হয়ে যায়। এরপর সে একজন লোকাল ডাক্তারকে ঘরে নিয়ে আসে, কিন্তু দেখা যায় এদিকে মেয়েটি ইতিমধ্যেই জানালা দিয়ে পালিয়ে গেছে। রাতে মেয়েটি বেনেরই একটা পরিত্যক্ত নৌকার মধ্যে আশ্রয় নেয়, আর সকালবেলায় সে খুব খুশি মনে একটা জীবন্ত ইঁদুর দিয়ে ব্রেকফাস্ট করে। দুপুরে পাশের বাড়ি থেকে আরো কিছু জামা কাপড় চুরি করে সে রাস্তায় বেরিয়ে যায়। এরপর হাঁটতে হাঁটতে তার হেলেন নামে একজন মহিলার সঙ্গে দেখা হয়ে যায়, যে কিনা বিভিন্ন পুরনো সব প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র বিক্রি করত। এদিকে হেলেন এই মেয়েটিকে দেখে পুরোপুরি ফ্রিজ হয়ে যায়। সে তাকে ভালো করে দেখবে তার আগেই মেয়েটি সেখান থেকে চলে যায়। বন্ধুরা, প্রশ্ন হচ্ছে কে এই অদ্ভুত মেয়েটি, আর তার সাথে আগে জালে ধরা পড়া সেই জলপরীর কি আদৌ কোনো সম্পর্ক আছে, এটা আমরা জানতে পারবো সামনের গল্পে। এদিকে বেনের মাথার মধ্যে সেই অদ্ভুত সুরটি গেঁথে গিয়েছিল। সে সকালবেলায় ঘুম থেকে উঠেই তার গাড়ি নিয়ে শহরের মধ্যে মেয়েটিকে খুঁজতে বেরিয়ে যায়। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে হেলেনের কাছে আসে, কিন্তু হেলেনকে মেয়েটির কথা জিজ্ঞেস করতেই সে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এদিকে হাঁটতে হাঁটতে মেয়েটা সেই নদীর ঘাটে সিবোটটিকে খুঁজে পায়, যেটা গতরাতে মারমিট ধরেছিল। এটা দেখে মেয়েটি কল্পনায় চলে যায় যে গতরাতে তারা কিভাবে একসাথে শিকার করার জন্য বের হয়েছিল, আর তার বন্ধু সেখানেই ধরা পড়ে যায়। এখান থেকে আমরা বুঝতে পারি যে এই মেয়েটিও কোনো সাধারণ মানুষ ছিল না, সে আসলে ছিল একটা মারমিট, আর গতরাতে যে ধরা পড়েছে সে ছিল তারই বোন। এর পরের দিন সে কোথা থেকে একজোড়া বুট জোগাড় করে ফেলে, আর তখন সে দেখতে পায় একটা বাচ্চা ছেলে টিভিতে বসে জলপরী কার্টুন দেখছিল। কার্টুনের মধ্যেই সে একটা শব্দ শুনে সেটা উচ্চারণ করে, আর যেটা ছিল রেন। এরপর থেকেই তার নাম হয়ে যায় রেন। সেখানে মেয়েটি একটা খেলনা হেলিকপ্টার পায়। এটা দেখে তার মনে পড়ে যায় এমনই একটা হেলিকপ্টারে করে তার ফ্রেন্ডকে নিয়ে যাওয়া হয়েছে। এরপর সে সেই ছোট্ট হেলিকপ্টার একজন অচেনা লোককে দেখায়, আর সেটা দিকে ইশারা করে। তখন সেই লোকটা তাকে লিফট দেওয়ার জন্য অফার করে এবং সে তাকে একটা নির্জন জায়গায় নিয়ে যায়। এরপরে লোকটা যখন তার সাথে জবরদস্তি করার চেষ্টা করে, তখনই সে তার শক্ত হাতে আঘাত করে লোকটার মাথা একেবারে থেতলে দেয়, আর সাথে সাথে তাকে মেরে ফেলে। এরপর সে গাড়ি থেকে বেরিয়ে আসে, আর দেখা যায়
যায় তার জ্যাকেট থেকে টপ টপ করে রক্ত ঝরছিল। আর এদিকে দীর্ঘ সময় ধরে পানি থেকে আলাদা থাকার কারণে তার শরীরের চামড়া ধীরে ধীরে খসখসে হয়ে যেতে শুরু করে। এরপরে রিন ধীরে ধীরে একটা রিসার্চ সেন্টারের কাছে যায়, যেখানে মেডি এবং বেন একসাথে কাজ করত। সেখানে দেখা যায় মেডি কিছু বাচ্চাদেরকে ওয়াইল্ড লাইফ সম্পর্কে টিচিং দিচ্ছিল। এরপর মেডি বাচ্চাদেরকে কিছু ফিশ ফুড খেতে দেয়, কিন্তু বাচ্চারা সেটাকে খুব ঘৃণা করে। দেখা যায় এই ফাঁকে রেন ল্যাবে ঢুকে পড়ে আর তৃপ্তি করে সেই খাবারটাকে খেয়ে নেয়। এরপরই মেডি বাচ্চাদেরকে ওয়াইল্ড লাইফ সিলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল, কিন্তু যখনই সিলগুলো রেনকে দেখতে পায় তারা খুবই অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এদিকে ম্যাডি তাদের এমন রিয়াকশন দেখে অবাক হয়ে যায়। এরপর সে সাথে সাথে বাচ্চাদেরকে নিয়ে নিরাপদে সেখান থেকে বেরিয়ে যায়। দেখা যায় এর মধ্যেই বেনও সেখানে চলে আসে আর রেনকে বোঝানোর চেষ্টা করে যে তার কোনো ক্ষতি হবে না। এরপর সে নোটিস করে যে রেনের শুকনো খসখসে হয়ে যাওয়া স্কিন ধীরে ধীরে খুলে পড়ছিল। এদিকে ম্যাডি চলে যাওয়ার আগে তার সাথে রেনের পরিচয় করিয়ে দেয়। এরপর সে বাইরে বেরিয়ে এসে তার বন্ধু অ্যাবিডকে ফোন করে, কিন্তু এদিকে রেনের অবস্থা খুবই খারাপ হয়ে যেতে থাকে। তার সমস্ত শরীরের চামড়াগুলো শুকিয়ে যেতে থাকে আর এমন অসহ্য যন্ত্রণা সইতে না পেরে রেন এক পর্যায়ে সেই সুইমিং পুলের মধ্যে নেমে যায়। এরপর যখন সুইমিং পুলের পানিতে তার সমস্ত শরীর ভিজে যায়, দেখা যায় ধীরে ধীরে সে একটা সত্যিকারের জলপরীতে পরিণত হয়। এমনকি তার হাত থেকে ধারালো নখও বেরিয়ে আসে, সাথে সাথে তার পাগুলো জোরে লেগে যায়। এদিকে বেন ফিরে এসে দেখে রেন আর সেখানে নেই। এরপর সে মনিটরে দেখে যে রেন এখন পুলের মধ্যে আছে। সে মনে করে রেন হয়তো কোনো সমস্যায় পড়েছে, তাই সে তাকে সাহায্য করতে ছুটে গিয়ে পুলে ঝাঁপ দেয়। আর পানির নিচে গিয়ে বেন দেখে যে রিন আসলে একটা মৎস্যকন্যা ছিল। দেখা যায় রিন স্বভাবতই বেনকে আক্রমণ করে দেয়। এরপরে বেন তখন পুলের কিনারা থেকে একটা লোহার রড নিয়ে নিজের আত্মরক্ষা করে এবং দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। পানির বাইরে এসে সে অজ্ঞান হয়ে পড়ে যায় আর পরে অ্যাবেড এসে তাকে খুঁজে পায়। সেই রাতেই বেন খুব অস্থির অনুভব করে এবং সে মিস্টার হকিংস এর সেই প্রাচীন সামগ্রী দোকানে যায়। এরপর সে মিস হকিং এর কাছে জানতে চায় মৎস্যকন্যা নিয়ে যে গল্পগুলো প্রচলিত আছে সেগুলো কি সত্যি। মিস হকিং তখন তাকে নিশ্চিত করে জানিয়ে দেয় যে এই সবকিছুই আসলে সত্যি। তার মানে পৃথিবীতে মারমেডদের সত্যি সত্যি অস্তিত্ব আছে। আর সে আরো প্রকাশ করে যে জলে থাকলে তারা প্রকৃতিগতভাবে শিকার করার যে স্বভাব তা প্রকাশ করে, কিন্তু সে এটাও জানায় যে পেনের পূর্বপুরুষরা এই বিষয়টি কখনোই বুঝতেই পারেনি। এজন্য একসময় তারা মারমেডদের উপরে গণহত্যা চালিয়েছিল। এই তথ্য জেনে বেন ভীষণভাবে বিচলিত হয়ে পড়ে। পরের দিন সকালে শহরের শেরিফ ডেল, যে ছিল মেডির বাবা, রেন যাকে হত্যা করেছিল সেই ব্যক্তির মার্ডারের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ইনভেস্টিগেট করতে চলে যায়। অন্যদিকে বেন সে জেলেদের সঙ্গে সমুদ্রে যায়, যারা আরো একটি মারমিট ধরার চেষ্টা করছিল এবং তারা তাদের আহত বন্ধুকে উদ্ধার করার চেষ্টা করছিল। আসলে আগে আমরা দেখতে পেয়েছি যে জেলেদের বন্ধু ক্রিসকে এই মারমিটের সঙ্গে মিলিটারি বেজে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কোথায় রাখা হয়েছে তা এই জেলেরা জানতো না। এভাবে অনেক খোঁজাখুঁজির পরে তারা সমুদ্রের মধ্যে কিছু একটা দেখতে পায়। শন সেটিকে গুলি করতেই যাচ্ছিল, কিন্তু বেন তাকে বাধা দেয়। এই ঘটনায় শন এবং জ্যান্ডার প্রচন্ড রেগে যায় এবং মনে করে যে বেন তাদের সুযোগ নষ্ট করে দিয়েছে। তখন হঠাৎ করে নিচ থেকে অদ্ভুত কোনো শব্দ ভেসে আসতে শুরু করে আর কিউরিসিটি বশত বেন তখন পানিতে ঝাঁপিয়ে পড়ে। দেখা যায় সে পানির মধ্যে অদ্ভুত কিছু একটা জিনিস দেখতে পায়, যেটা ছিল একটা হাইটেক ডিভাইস, যেটা দিয়ে মারমিটদের ডাকার মতো শব্দ করছিল। এরপর সে সেটিকে পানির উপরে নিয়ে আসে আর পরীক্ষা করে দেখা যায় যে এটি একটি অত্যাধুনিক যন্ত্র ছিল, যাতে ক্যামেরা ও ট্র্যাকিং ডিভাইসও রয়েছে। আর এতে করে তারা বুঝতে পারে যে কেউ এটা ইচ্ছাকৃতভাবে সেখানে রেখেছে, যাতে করে তাদের উপরে নজর রাখতে পারে। এদিকে দেখা যায় পরের দিন সকালে রেন তার মারমিট রূপ থেকে মানুষ রূপে ফিরে এসে এরপর সে শহরের চারপাশে ঘুরতে থাকে এবং আবারও হেলেনের সঙ্গে তার দেখা হয়। রেন হেলেনকে জানায় যে সে তার হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজছে, আর এটা ছিল তার সেই বন্ধু যে এখন আর্মি বেজে বন্দী হয়ে আছে। অন্যদিকে বেন মেডিকে সবকিছু খুলে বলে এবং রেনে তাকে আক্রমণ করার ভিডিও দেখায়। আসলে ভিডিও না দেখলে মেডি আসলে কখনোই বিশ্বাস করতো না। ঠিক একই সময়ে জ্যান্ডার সেই রহস্যময় ডিভাইসটি তাদের বন্ধু ক্যালভিনের কাছে নিয়ে যায় আর বোঝার চেষ্টা করে যে এটা আসলে কি। এদিকে হেলেন রেনের জন্য তার উপযুক্ত কিছু খাবার কিনতে যায়, কারণ রেন কোনোভাবেই মানুষের খাবার খেতে পারছিল না। সেই বিকেলে বেন তার বাবা টেডের সঙ্গে তাদের পারিবারিক ইতিহাস নিয়ে কথা বলে, কিন্তু টেড মারমিটের এই গল্পগুলো কাহিনী বলে উড়িয়ে দেয়। সে বলে তাদের পূর্বপুরুষ চার্লস সম্ভবত সিজিওফ্রেনিয়ার রোগী ছিলেন, এক কথায় পাগল ছিল, আর যার কারণে এই ধরনের গুজবগুলো ছড়িয়েছিল। এই সময়ে জ্যান্ডার আবার ক্যালভিনের কাছে আসে সেই ডিভাইসটির খোঁজ নেওয়ার জন্য, যেটা কিছুক্ষণ আগেই সে রেখে গিয়েছিল, কিন্তু সে অবাক হয়ে দেখে যে সেটি কোনোভাবে চুরি হয়ে গিয়েছিল। আসলে তারা জানতো না যে আসলে বেনই সেটি নিয়ে গেছে। দেখা যায় বেন সেই যন্ত্রটিকে হেলেনের কাছে নিয়ে যায়। এদিকে হেলেনও তখনই রেনের জন্য খাবার নিয়ে ফিরেছে। এরপর বেন যন্ত্রটি চালু করে দেয় আর সেটা থেকে এমন এক শব্দ তৈরি হয় যা শুনে রেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আসলে এই শব্দটি ছিল মারমিটদের ভয়ানক বিপদের সময়কার সংকেত, যেটা শুনে মারমিটরা আগে থেকেই সাবধান হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে আর্মিদের রিসার্চ ল্যাবে রেনের বন্ধুকেও দেখা যায়, যে যন্ত্রণায় কাতরাচ্ছিল, কারণ বিজ্ঞানীরা তার স্পাইনাল কর্ড থেকে অতিরিক্ত রক্তের নমুনা বের করে নিচ্ছিল। এরপরে রেন যখন ঘরে প্রবেশ করে, বেন হঠাৎ করে যন্ত্রটি বন্ধ করে দেয় আর সবাই তখন বুঝতে পারে যে রেন আসলে তার বোনকে খুঁজছে। এদিকে মেরির বাবা পুলিশ অফিসার ডেল এই হত্যার ঘটনাটি নিয়ে তদন্ত চালিয়ে যায়। সে জানতে পারে যে খুনির অস্বাভাবিক শারীরিক শক্তি ছিল। এরপর সে এমনই একটি অচেনা মেয়ের সন্ধান পায়, যাকে
শহরের লোকেরা কেউই চিনত না। ঠিক সেই রাতেই ডেল বাড়ি ফিরে মেডি ও বেনের সঙ্গে বিষয়টি আলোচনা করে। তখনই বেন ও মেডি বুঝে যায় যে এই খুনের পিছনে আর কেউ না, আসলে রেনই দায়ী ছিল। অন্যদিকে রেন হেলেনের ঘরে একটা পুরনো বইয়ের ছেঁড়া পৃষ্ঠা খুঁজে পায়। সেই পৃষ্ঠাগুলোতে মানুষ যেভাবে মারমিটদের হত্যা করত তার বিশেষ বিবরণ লেখা ছিল। এরপর রেন সেখানে একটি ধারালো ছুরি খুঁজে পায়। এদিকে দেখা যায় ক্রিস গবেষণা কেন্দ্রে তার জ্ঞান ফিরে পায় এবং গোপনে একজন নার্সের ফোন ব্যবহার করে জ্যান্ডারকে একটা SMS বার্তা পাঠায়। এরপর জ্যান্ডার তখনই ক্যালভিনকে ফোন করে যে তার প্রেমিকার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিল। এরপর সে তাকে ক্রিসের পাঠানো সেই মেসেজটি দেখায়। এরপর জ্যান্ডার বেনকে এই পুরো পরিস্থিতির কথা খুলে বলে। এদিকে ম্যাডি হেলেনকে খুন হওয়ার সেই দেহটির ব্যাপারে জানায়। হেলেন তখন জানায় যে র্যান কিন্তু রাতে ড্যাগারটি নিয়ে চুপি চুপি বের হয়ে যেতে পারে, আর এই মুহূর্তে তাকে চোখে চোখে রাখা দরকার। এরপরে বেন ও মেডি রেনকে সেই দিনের হক খুনের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু এতে করে রেন মেডিকে অনেক উঁচুতে ছুড়ে ফেলে দেয়। আর বেন তখন সামনে এসে রেনকে বলে যে সে যেন কাউকে আঘাত না করে, কারণ সে একজন মানুষের চেয়ে অনেক শক্তিশালী ছিল। এরপরে হেলেন সবাইকে সতর্ক করে দেয় যেন রেনকে কখনো একা না রাখা হয়, কারণ বাইরের পৃথিবী যদি সবাই রেনের অস্তিত্ব সম্পর্কে জেনে ফেলে তাহলে পরিস্থিতি খুবই বিপজ্জনক হয়ে উঠবে। এরপর তিনি সবাইকে মনে করিয়ে দেয় ইতিহাসে আগেও দেখা গেছে মানুষ আর মৎস্যকন্যাদের মধ্যে সংঘর্ষ কিভাবে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এরপর জ্যান্ডার ও ক্যালভিন ক্রিসের পাঠানো সেই মেসেজের লোকেশন খুঁজতে নার্সের ফোন ট্র্যাক করে। ঠিক একই সময়ে পুলিশ অফিসার ডেল সেই রক্তমাখা জ্যাকেটটি খুঁজে পায় যেটি রেন খুনের দিনে চুরি করেছিল। এরপর জ্যাকেটটি তার মালিককে দেখায়। জ্যাকেটটি দেখে মালিক সঙ্গে সঙ্গে সেটিকে চিনে ফেলে। পরে সেই জ্যাকেটের মালিক থানায় গিয়ে ডেলকে রেনের চেহারা অনুযায়ী একটা স্কেচ আঁকতে সাহায্য করে। এরপর সিন পরিবর্তিত হয়। এদিকে সামরিক গবেষণা কেন্দ্রে একজন বিজ্ঞানী আলডেল যে মৎস্যকন্যাদের DNA ব্যবহার করে একটা পরীক্ষা করছিল, তিনি এটি একটি প্যারালাইজড হয়ে যাওয়া ইঁদুরের শরীরে ইনজেক্ট করেন এবং দেখতে পায় যে এক রাতের মধ্যেই ইঁদুরটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। অলডেল বিস্মিত হয়ে দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারে সে এমন একটি বৈজ্ঞানিক সাফল্য পৌঁছেছে যা ছিল অনেক বিজ্ঞানীরও কল্পনার বাইরে। এদিকে ব্যান ও মেরি রেনের সঙ্গে সময় কাটায় আর তাকে ভালোভাবে জানার চেষ্টা করে। আর রেন জানায় যে সে সব সময় পানির মধ্যে লড়াই করে থাকে এবং সে আরো নাম না জানা অনেকের অস্তিত্বের কথা বলে যারা তারই মতো ছিল। এসব জানতে পেরে বেন ও মেডি প্রচন্ড অবাক হয়ে যায়। আসলে সমুদ্রের তলদেশের জগৎ মানুষের কতটাই অজানা তারা তা এবার জানতে পারে। এরপর তারা রেনের বুদ্ধি পরীক্ষা নেয়। দেখা যায় রেন তার উচ্চ বুদ্ধিমত্তা দিয়ে সে বিভিন্ন জটিল ধাঁধা মুহূর্তের মধ্যে সমাধান করে ফেলে এবং সে শারীরিক পরীক্ষায় মানুষের সীমা ছাড়িয়ে যায়। একই সময়ে জ্যান্ডার ও ক্যালভিন নার্সকে ফলো করে তার বাড়ি পর্যন্ত এসে যায় এবং তারপর সামরিক গবেষণাগার পর্যন্ত, যেখানে ক্রিস এবং বন্দী মৎস্যকন্যাকে আটকে রাখা হয়েছিল। এরপর কিছু পরীক্ষা নিরীক্ষার পরে বেন ও মেডি রেনকে একা রেখে জ্যান্ডারের সঙ্গে দেখা করতে যায় এবং তাদের রেনের কাছ থেকে পাওয়া সবকিছু জানিয়ে দেয়। এরপর তারা ফিরে এসে দেখে যে রেন সেখানে কোথাও ছিল না। এতে করে তারা আরো বেশি চিন্তায় পড়ে যায়। রেন ইতিমধ্যেই দীর্ঘ সময় পানির বাইরে থাকার কারণে তার শরীরের আশ পড়া লক্ষণ স্পষ্ট দেখা যাচ্ছিল। তখনই হঠাৎ তারা তাদের সহকর্মী জেরির কাছ থেকে একটা মেসেজ পায় যেখানে বলা হয় সে রেনকে নিয়ে একটা পার্টিতে এসেছে। এদিকে সিন আবার সে রিসার্চ ল্যাবের মধ্যে ফিরে আসে। অফিসার আলডেল অ্যাডমিরালকে সতর্ক করে দেয় যে বারবার স্যাম্পল নেওয়ার কারণে মৎস্যকন্যার উপর প্রচন্ড ক্ষতি হচ্ছে, কিন্তু অ্যাডমিরাল তার কোনো কথাই কান দেয় না, কারণ তারা গবেষণার একেবারে শেষ পর্যন্ত এসে পড়েছিল। এই মুহূর্তে এসে এটা থামিয়ে দিতে সে কোনো মতেই রাজি ছিল না। পরবর্তীতে ব্যান ও মেডি দ্রুত সেই পার্টিতে পৌঁছে যায় এবং রেনকে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে অতিরিক্ত পরিমাণে লাল পানি খেয়ে ফেলেছে এবং অ্যাক্সিডেন্টলি সে সুইমিং পুলে পড়ে যায়। এটা দেখে বেন ও মেডি আরো ঘাবড়ে যায়, কারণ তারা ভাবতে থাকে রেন হয়তো আবারও সেই মৎস্যকন্যা রূপে ট্রান্সফর্ম হয়ে যাবে। কিন্তু দেখা যায় তারা যেটা ভেবেছিল তেমন কিছুই হয় না। রেন মানুষ রূপেই থাকে, উল্টো তার সঙ্গে লোকজন পুলে যোগ দেয় আর পার্টি করতে থাকে। এর কিছুক্ষণ পর পুলিশ এসে সেই পার্টি বন্ধ করে দেয়। ডেল তখন রেনের স্কেচটি দেখে জিজ্ঞেস করে যে সেই মেয়েটিকে চিনে কিনা। বেন তখন অস্বীকার করে, কিন্তু এদিকে ম্যাডি রেনকে তার নিজের বাড়িতে লুকিয়ে রাখে এবং তাকে সতর্ক করে দেয়, কারণ যদি পুলিশ রেনের কথা কোনোভাবে জানতে পারে তাহলে এর পরিণাম অনেক ভয়ঙ্কর হবে। এরপর ম্যাডি রেনকে জিজ্ঞাসা করে যে সুইমিং পুলে তার বডি ট্রান্সফর্ম হয়নি কেন। এরপর রেন ব্যাখ্যা করে যে সেই পুলে সমুদ্রের জল ছিল না আর তার শরীর কেবল সমুদ্রের পানির সংস্পর্শে আসলেই সে মৎস্যকন্যা হয়ে যায়। এরপর রেন জানায় যে মানুষটিকে সে হত্যা করেছিল সে তাকে আঘাত করার চেষ্টা করেছিল আর মৎস্যকন্যা হওয়ার কারণেই সে মানুষের উপরে বিশ্বাস করতে পারে না। এদিকে জ্যান্ডার আর ক্যালভিন মিলিটারি ফ্যাসিলিটি থেকে ফিরে আসে এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা নার্সের বাড়িতে অপেক্ষা করবে, এমনকি তারা নার্সকে সবকিছু বলতে বাধ্য করবে যে তাদের বন্ধু ক্রিস কোথায় আছে। পরবর্তীতে অ্যাডমিরাল অ্যালডেনকে জানায় যে বেনি আসলে সেই ট্র্যাকিং ডিভাইসটিকে সরিয়ে ফেলেছে। তবে অ্যালডেন ধীরে ধীরে জলপরীর প্রতি সহানুভূতি দেখাতে শুরু করে, কারণ সে দেখে জারের মধ্যে বন্দী করা জলপরীটি সময়ের সাথে সাথে খুব দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু আসলে সে বুঝতেই পারে না যে মৎস্যকন্যাটি শুধু অভিনয় করছিল, আসলে সে কোনোভাবেই আহত নয়। এর পরের দিন জলপরীটি কোনোভাবে সুযোগ পেয়ে ল্যাব থেকে পালিয়ে যায়। সে নার্সের পোশাক পরে ছদ্মবেশে একটা জায়গায় লুকিয়ে পড়ে। আর অন্যদিকে ক্রিসও তার বিছানা থেকে উঠে বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল হয়েছে এবং সেও এই সুযোগে পালিয়ে যায়। পালানোর সময় সে মানুষরূপী মৎস্যকন্যাটিকে খুঁজে পায় যে আহত অবস্থায় মাটিতে পড়েছিল। এতে করে ক্রিস ভাবে যে তাকেও যেমন বন্দী করে রাখা হয়েছিল ঠিক তেমন করেই এই মৎস্যকন্যাটিকে
মেডিকেও আটকে রাখা হয়েছে। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে তাকে সাহায্য করবে, যদিও তার এই ব্যাপারটা কিছুটা অদ্ভুত লাগছিল। এরপরে ক্রিস জলপরীটিকে লুকিয়ে মিলিটারি ফ্যাসিলিটি থেকে বের করে আনে এবং তাকে পার্কিং লটে নিয়ে যায়। ভাগ্যবশত সেখানে তারা নার্সের গাড়িটি খুঁজে পায় এবং সেটি চালিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। এর পরের দিন সকালে এলডেন যখন ফ্যাসিলিটিতে ফিরে আসে এবং সে দেখতে পায় সেখানকার সবকিছু একদম তছনছ হয়ে গিয়েছিল। এর পরবর্তী দৃশ্যে বেন একটি ফোন কল পায় জেন্ডারের কাছ থেকে এবং সে ম্যাডিকে নিয়ে তার সঙ্গে দেখা করতে যায়। এদিকে দেখা যায় রেন তখন হেলেনের কাছ থেকে চিকিৎসা নিচ্ছে, আর হেলেন তখন রেনকে জানায় যে সে নিজেও একজন জলপরী আর সে তার নিজের পায়ের আঁশ দেখে সেটা প্রমাণ করে। তাহলে প্রশ্ন থেকে যায় যে হেলেন জলপরী হয়েও কেন মানুষের সাথে বসবাস করছে। এদিকে হেলেন নিজে জলপরী হওয়ার কারণে সে জলপরীদের সম্পর্কে অনেক কিছুই জানতো। এরপর বেন, ম্যাডি, জেন্ডার এবং ক্যালভিন একসঙ্গে নার্সের বাড়িতে যায়, কিন্তু তারা দেখতে পায় যে কিছু অচেনা লোক সেই বাড়িতে ঢুকছে আর তারা লুকিয়ে দেখে সেই লোকেরা নার্সের যন্ত্রপাতি গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। এটা দেখে তাদের সন্দেহ হয় যে নার্সের সঙ্গে নিশ্চয়ই খারাপ কিছু একটা ঘটেছে। এদিকে রেন হেলেনের সঙ্গে মন খুলে কথা বলে, সে স্বীকার করে তার বোনকে উপরে নিয়ে আসার জন্য মূলত সেই দায়ী। এখন যে করেই হোক তার বন্ধুকে সে খুঁজে বের করবে। তবে রেনের শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকে আর বেন আর মেডি সেটা বুঝতে পারে যে রেনকে বাঁচাতে হলে তাকে আবার জলে ফিরিয়ে দিতে হবে। অন্যদিকে ক্রিস এবং রেনের সেই বন্ধু জলপরী কারোর সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছিল না। এদিকে ক্রিস গুরুতরভাবে আহত ছিল, তাই তার শরীরের অবস্থাও বেশ একটা ভালো ছিল না, আর জলপরীও পানির জন্য ছটফট করছিল কারণ সে পানি ছাড়া মোটেও বাঁচতে পারবে না। তবুও তারা বুঝে যায় যে তাদেরকে একসঙ্গে থাকতে হবে কারণ তাদের দুজনের শত্রুই ছিল এক। এরপর তারা এমন একটি জায়গা খুঁজে পায় যেখানে মোবাইল সিগন্যাল ছিল। ক্রিস সেখান থেকে সাথে সাথে জেন্ডার আর ক্যালভিনকে ফোন করে বলে যে সে খুব খারাপ অবস্থায় আছে, তারা যেন দ্রুত এখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এদিকে বেন আর মেডি রেনকে একটা লোকেশন ট্র্যাকার দেয় যাতে তাকে অনুসরণ করা যায়। ঠিক তখনই তারা খবর পায় যে ক্রিসকে খুঁজে পাওয়া গেছে। এরপর বেন, মেডি এবং রেন সেই লোকেশনের দিকে তাড়াতাড়ি রওনা হয়ে যায়, আর সেখানে গিয়ে তারা দেখে যে ক্রিস প্রায় অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আর এদিকে রেন দূর থেকে তার বন্ধুকে দেখে সোজা তার দিকে এগিয়ে যায়। এরপর বেন ক্রিসকে ধরে জেন্ডার আর ক্যালভিনের গাড়িতে তোলে। এদিকে জেন্ডার আর ক্যালভিন তার বন্ধুকে জীবিত দেখে খুব খুশি হয়ে যায়। তবে ক্রিস হাসপাতালে যেতে রাজি হয় না। বেন প্রস্তাব দেয় যে তাকে এবিটের কাছে নিয়ে যাওয়া হোক। এরপরে জেন্ডার আর ক্যালভিন তৎক্ষণাৎ তাকে সেখানে নিয়ে রওনা হয়ে যায়। এদিকে রেন আর তার বন্ধুর আবার মিলন হয়। তারা একে অপরকে দেখে প্রচন্ড খুশি এবং অনেক আনন্দিত হয়। আসলে সেই ভয়ঙ্কর রাতে আলাদা হয়ে যাওয়ার পর অবশেষে আবার তারা এক হয়ে নিজেদেরকে জড়িয়ে ধরে রেন আর তার বন্ধু। এদিকে ম্যাডি ইমোশনাল হয়ে এই পুনর্মিলনের দৃশ্যটি দূর থেকে তাকিয়ে দেখতে থাকে। এর কিছুক্ষণ পরেই বেন মেডির পাশে এসে দাঁড়ায়, আর তারা দুজনে একসাথে দাঁড়িয়ে দেখে যে রেনের বন্ধু তাকে কোলে করে সমুদ্রে নিয়ে যাচ্ছে। এরপর দুজন মৎস্যকন্যা সমুদ্রের পানিতে একসঙ্গে সাঁতার কাটতে শুরু করে, আর তারা ধীরে ধীরে নিজেদের শক্তি আর তাদের স্বাধীনতা ফিরে পায়। বেন ও মেডি সমুদ্রের তীরে দাঁড়িয়ে এই আবেগঘন মুহূর্তটি দেখছিল, আর তারা বুঝতে পারে যে রেন এবং তার বন্ধুটি আসলে কেবল বন্ধু নয়, তারা আসলে দুই বোন ছিল। আর এরই সাথে এই সুন্দর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যাতে এমন দারুণ দারুণ সব ভিডিও সবার আগে চলে যায় আপনার দরজায়। তো বন্ধুরা, আজ যাচ্ছি তবু যাচ্ছি না, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।